কলামের ইলাস্টিক বাকলিং, বাকলিং মানে বাঁকা হয়ে যাওয়া, কলাম কি হয়ে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া। কলাম, কলাম মানে কি খাড়া, খাড়া মেম্বার, ভার্টিক্যাল মেম্বার। যে মেম্বার চাপা বল বহন করে তাকে আমরা বলি স্ট্রাট, কি বলি, স্ট্রাট বলি, কি বলি, স্ট্রাট। আর যে টানা বল বহন করে তারে কি বলি, টাই, তারে কি বলি, টাই। এটা 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 আটকাই। আচ্ছা, যে মেম্বার টানা বল বহন করে তারে কি বলে, টাই বলে। আর যে মেম্বার চাপা বল বহন করে তারে কি বলে, স্ট্রাট বলে। এই স্ট্রাট আমরা ইসের ক্ষেত্রে, ট্রাসের ক্ষেত্রে আমরা দেখছি কিছু কিছু কৌণিক মেম্বার আছে, কিছু কিছু কৌণিক মেম্বার আছে যেগুলো চাপা বল বহন করে, আছে না? এই যে যদি এরকমের কোনাকুনি থাকে কিন্তু চাপা বল বহন করে, ওটা স্ট্রাট ঠিক আছে, কিন্তু ও কলাম না, ও কলাম না। বোঝা গেছে? কলাম সবসময় কি চাপা বল বহন করে, এবং যেহেতু সে চাপা বল বহন করে তার মানে সে এক ধরনের স্ট্রাট, সে এক ধরনের স্ট্রাট। কিন্তু কিছু কিছু স্ট্রাট আছে যারা কৌণিকভাবে চাপা বল বহন করে, সেগুলো কি না, কলাম না। মানে কলামটা হইতে হবে অবশ্যই খাড়া, অবশ্যই কি হইতে হবে, খাড়া, খাড়া হইতে হবে। যেসব স্ট্রাট খাড়া অবস্থায় থাকে ওইগুলোই কলাম, ওইগুলোই কি কলাম। কিন্তু যেসব স্ট্রাট কৌণিক অবস্থায় থাকে সে কলাম না। তার মানে বলা যেতে পারে কলাম মানেই স্ট্রাট, কিন্তু স্ট্রাট মানে কলাম না। বোঝা গেছে কথা? আচ্ছা, কলাম প্রধানত দুই প্রকার। প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে শর্ট কলাম আর একটা হচ্ছে লং কলাম। একটা শর্ট কলাম আর একটা কি লং কলাম। এখন শর্ট কলাম মানে হচ্ছে কলামটা বোঝাই যায় একটু খাটো হবে, একটু কি হবে, খাটো হবে। আর লং কলাম মানে একটু লম্বা হবে। এখন কতটুকু খাটো কতটুকু লম্বা, একটা কলামের আমরা যদি সেকশন আঁকি, এটা ধরো একটা কলামের সেকশন, কলামের সেকশন বোঝো, মানে কলামটা চ্যাপটা কতখানি হবে, আর মানে এর দৈর্ঘ্য প্রস্থ কতখানি হবে, আর উচ্চতা তো অনেক হবে, তাই না? উচ্চতা অনেক হবে। এখন এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ, একটা ধরো বি একটা ধরো ডি, এইটার মধ্যে সবচাইতে ছোট যেটা, যেটা সবচাইতে ছোট, এইটা ধরো বি আর এইটা ধরো ডি। এখন এটার মধ্যে ছোট কোনটা? বি ছোট, এটা প্রস্থটা এইটা ছোট না, আর এদিকের বিটা বড়, ঠিক আছে? তার মানে এই যে ছোট যেটা, ছোট যে পাশটা, ওই ছোট পাশের 10 গুণের সমান বা তার চাইতে যদি কম হয়, 10 গুণের সমান অথবা তার চাইতে যদি কম হয়, এটা লম্বা, তাহলে সেটাকে আমরা বলবো শর্ট কলাম। তাহলে কি বলবো? শর্ট কলাম। বোঝা গেছে? তাহলে শর্ট কলামটা কি? লম্বাটাকে আমরা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করি। একটা কলাম কতখানি লম্বা এটাকে কি দিয়ে প্রকাশ করি? ছোট হাতের এল। এই এল, এইটা যদি সমান হয় অথবা ছোট হয়, এলটা যদি কি হয়, সমান হয় অথবা ছোট হয়, তার মানে এরকম একটা সাইন দিয়ে প্রকাশ করতে পারি। কার চাইতে? এই ন্যূনতম পার্শ্বমাপ, এইটার মধ্যে ন্যূনতম যেটা, যেটা ন্যূনতম, যেটা সবচেয়ে ছোট, ওই ছোটটার 10 গুণ, ছোটটার 10 গুণ। তার মানে 10 ইন্টু ন্যূনতম, ন্যূনতম কি পার্শ্ব মাপ। বোঝা গেছে? এরকমের যদি হয় তাহলে সে হবে শর্ট কলাম। তাহলে কি হবে? শর্ট কলাম, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এর চাইতে উল্টা শর্ত মাইনে চলে, অর্থাৎ এই যে এল, এটা যদি এই 10 গুণের চাইতে বেশি হয়, 10 গুণের চাইতে কি হয়, বেশি হয়, সাইনটা উল্টা যাবে। কত? 10 ইন্টু ন্যূনতম পার্শ্বমাপ, তাহলে সে হয়ে যাবে লং কলাম। বোঝা গেছে? অর্থাৎ কলামের যে প্রস্থ, কলামের যে প্রস্থ, ওই প্রস্থের চাইতে যদি, প্রস্থের যদি 10 গুণ দেই, তাহলে ওই 10 গুণের সমান অথবা তার চাইতে যদি ছোট হয় তাহলে শর্ট কলাম, আর 10 গুণের চাইতে বেশি যদি হয় লম্বা, তাহলে সে হবে লং কলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এটার সংজ্ঞা আরেকভাবে আমরা দিতে পারি, সেটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। স্লেন্ডারনেস রেশিও, স্লেন্ডারনেস রেশিও। যে কলামের স্লেন্ডারনেস রেশিও 80 বা তার চাইতে কম সে শর্ট কলাম, আর যে কলামের স্লেন্ডারনেস রেশিও 80 বা তার চাইতে বেশি তাকে আমরা বলি লং কলাম। বোঝা গেছে? স্লেন্ডারনেস রেশিও, স্লেন্ডারনেস রেশিওকে সম্ভবত কে দিয়ে প্রকাশ করি আমরা? কি দিয়া? কে দিয়ে প্রকাশ করি। তোমাদের বইতে কোনো কিছু দিয়ে প্রকাশ করে নাই, কিন্তু সাধারণত এটাকে আমার যতটুকু মনে পড়ে এটারে কে দিয়ে প্রকাশ করা হয়। এই স্লেন্ডারনেস রেশিও কে সমান হয়েছে কলামের যে দৈর্ঘ্য, কলামের যে দৈর্ঘ্য এল, এটাকে ভাগ দেব রেডিয়াস অফ জাইরেশন দিয়া। কি দিয়ে ভাগ দেব? রেডিয়াস অফ জাইরেশন। বোঝা গেছে? তাইলে এই কে মানে কি? স্লেন্ডারনেস রেশিও। যেহেতু তোমাদের বইতে দেয় নাই, তোমরা লেখো না, শুধু নামে লেখা দিও স্লেন্ডারনেস রেশিও।
তাহলে স্লেন্ডারনেস রেশিও সমান এটা কি এল বাই ছোট হাতের আর, ছোট হাতের এল বাই ছোট হাতের আর। ছোট হাতের এল মানে কলামের দৈর্ঘ্য, আর আর মানে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এটার বাংলা হচ্ছে চক্র, হ্যাঁ আসতেছি, এটাকে বাংলায় বলে চক্রগতির ব্যাসার্ধ। কি বলে? চক্রগতির ব্যাসার্ধ। এই রেডিয়াস অফ জাইরেশন আর এইটা সমান হয়েছে রুট ওভার আই মিনিমাম বাই এ। রেডিয়াস অফ জাইরেশন বের করার সূত্র কি? আই মিনিমাম, অর্থাৎ আই মিনিমাম ন্যূনতম মোমেন্ট অফ ইনারশিয়া এবং কলামের সেকশনের ক্ষেত্রফলের অনুপাতের বর্গমূল। সেকশনের ক্ষেত্রফলের অনুপাতের বর্গমূল। এটা কি অনুপাত হয়েছে না? ভাগ করা মানেই তো অনুপাত। কারে কারে দিয়ে ভাগ করছি? মোমেন্ট অফ ইনারশিয়াকে ভাগ করছি কি দিয়া? ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? সেকশনের ক্ষেত্রফল, কলামের সেকশন। অর্থাৎ এইটা দৈর্ঘ্য এদিকে যদি হয় বি আর এদিকে যদি হয় ডি, তার মানে বি ইন্টু ডি, এটাই হবে তখন তার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের যে অনুপাত বা ভাগফল, এইটাকে আবার কি করছি? বর্গমূল করছি। বর্গমূল করার পর যে রেজাল্ট পাবা ওইটাই হবে রেডিয়াস অফ জাইরেশন। তাইলে কলামের দৈর্ঘ্যকে যদি আমরা রেডিয়াস অফ জাইরেশন দিয়ে ভাগ দেই তাহলে পাবো স্লেন্ডারনেস রেশিও, আর রুট ওভার আই মিনিমাম বাই এ এটা দিয়ে পাবো রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে? আচ্ছা এখানে দেখো আই মিনিমাম, এইটার যদি মোমেন্ট অফ ইনারশিয়া করো, ধরো বি পাইছো তুমি 30 আর এদিকে ডি পাইছো ধরো তুমি 25, ঠিক আছে? তাইলে এর মোমেন্ট অফ ইনারশিয়া আমরা দুই অক্ষে দুইটা পাই, একটা এক্স অক্ষে আর একটা কি ওয়াই অক্ষে। এর এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হবে কি? বি ডি কিউব বাই 12। সেক্ষেত্রে বি সমান কত? 30 আর ডি কত? 25 কিউব বাই 12, এই একটা। আর একটা পাবো কি? ডি বি কিউব বাই 12, এটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে, তাই না? তাহলে এটা কত আসবে রেজাল্ট? এটার রেজাল্ট আসবে 25 ইন্টু 30 কিউব বাই 12। কোনটা বড় হবে? কোনটা ছোট হবে? এইটা বড় হবে, এইটা ছোট হবে। তার মানে এইটা হচ্ছে আই মিনিমাম, এইটা কি আই মিনিমাম, আর এইটা হচ্ছে আই ম্যাক্সিমাম। তাই আমাদের এখানে বসাইতে হবে যেটা মিনিমাম, সেইটা। বোঝা গেছে কথা? অর্থাৎ দুই অক্ষের সাপেক্ষে কইরা এরপরে যেটা কম সেটা বসাইতে হবে। আর এটা দেখলেই বোঝা যায়, তোমার এই মাপ দেখলেই তুমি বুঝবা যে আসলে কোনটা দিয়ে করলে মিনিমামটা পাবো, এটা তুমি মাপ দেখলেই বুঝবা। আচ্ছা, তো তাহলে মানে ছোট মানটারে তুমি তখন ধরবা কি? ছোট মানটারে ধরবা বি আর বড় মানটারে ধরবা ডি, তাইলে তুমি আই মিনিমামটা পেয়ে যাবা, তাইলে হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে এই দুইটা জিনিস কি আমরা বুঝছি? একটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও ইজ ইকুয়াল টু এল বাই ছোট হাতের আর, আর ছোট হাতের আর বের করার সূত্র কি? আই মিনিমাম বাই এ। ঠিক আছে, এবারে আমরা যাব কার্যকরী দৈর্ঘ্যে, কলামের কার্যকরী দৈর্ঘ্য। এখানে যে এল আমরা ব্যবহার করছি, এই যে এল মানে হচ্ছে কলামের সম্পূর্ণ দৈর্ঘ্য। এই কলামের সম্পূর্ণ দৈর্ঘ্যটা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো না। আমাদের ম্যাথ করতে হইলে কলামের কার্যকরী দৈর্ঘ্য বের করে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন কার্যকরী দৈর্ঘ্য কলামের এন্ড কন্ডিশন, অর্থাৎ প্রান্ত কী রকমের আছে। কলামের তো দুইটা প্রান্ত থাকে, একটা নিচের প্রান্ত আর একটা উপরের প্রান্ত। এই নিচের দুই পাশের যে দুইটা প্রান্ত, এই প্রান্ত দুইটার কন্ডিশন কি, এটার উপর ডিপেন্ড করবে কলামের কার্যকরী দৈর্ঘ্য। চারটা কলামের কার্যকরী দৈর্ঘ্য অনুযায়ী আমরা কলামকে 4 ভাগে, অর্থাৎ এন্ড কন্ডিশন অনুযায়ী, কলামের কার্যকরী দৈর্ঘ্য না, এন্ড কন্ডিশন মানে কি বেল্লাল? আমি একটু আগে বলছি এন্ড কন্ডিশন মানে কি, খেয়াল করো নাই ক্যা? এন্ড কন্ডিশন মানে কলামের প্রান্তের অবস্থা। কলামে কয়টা প্রান্ত পাবো? দুইটা, একটা উপরের প্রান্ত আর একটা নিচের প্রান্ত। তাহলে এই উপরের প্রান্তে কি রকমের আছে, নিচের প্রান্ত কি রকমের আছে, সাপোর্ট কি রকমের আছে, কি অবস্থায় আছে, এইটার উপর ডিপেন্ড করবে কলাম কয় ধরনের। আমরা কলামের দৈর্ঘ্যের উপর ভিত্তি কইরা কয় ভাগে পাইছি? 2 ভাগে, একটা শর্ট কলাম আর একটা কি লং কলাম। আর কলামের প্রান্তীয় কন্ডিশন অনুযায়ী আবার কলামকে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, এই ফাহিম বল কি কি 4 ভাগে আমরা 4টা কি বলবো? ক, খ, গ, ঘ। 4টা কন্ডিশন বলো কি কিভাবে হইতে পারে। 1 নম্বরে কলামের উভয় পাশে পিন সাপোর্ট থাকবে। উভয় পাশে কি থাকবে? পিন সাপোর্ট থাকবে। পিন সাপোর্ট মানে কি? সে ঘুরতে পারে, সে কি হইতে পারে? ঘুরতে পারে। উভয় পাশে পিন সাপোর্ট থাকে। তাহলে এরকমের যদি উভয় উপরেও একটা পিন সাপোর্ট থাকে, অর্থাৎ ঘূর্ণনযুক্ত সাপোর্ট। কি সাপোর্ট? ঘূর্ণনযুক্ত সাপোর্ট। এখানেও একটা ঘূর্ণনযুক্ত সাপোর্ট যদি হয়, এখন যদি এটাকে আমরা
চাপ দেই তাহলে সে বাঁকা হবে। আর একটা জিনিস আমি আগে একটু বলে আসি, সেটা হচ্ছে ক্রিপলিং লোড। ক্রিপলিং লোডটা পরে বললেও ভালো, আচ্ছা এখনই বলি ক্রিপলিং লোড কি আসলে। ক্রিপলিং লোড আমরা জানি কলামের উপরে লোড প্রয়োগ করলে কলামটা ভিতরে কি হয়, পীড়নের সৃষ্টি হয়, তাই না? পীড়নের সৃষ্টি হয় না? আচ্ছা, অর্থাৎ উপর থেকে বল প্রয়োগ করলাম, ধরো পি পরিমাণে বল প্রয়োগ করলাম, কি পরিমাণে? পি পরিমাণে বল প্রয়োগ করলাম। এখন বল প্রয়োগ করতে করতে প্রথম অবস্থায় তো কলামের কিছুই হবে না, এবার একটা পর্যায়ে আস্তে আস্তে কলামের যে সহ্য ক্ষমতা যে আছে, ওর যে শক্তি আছে, ওই শক্তির চাইতেও যদি বেশি পরিমাণে লোড প্রয়োগ করা হয় তাহলে কলামটা ক্র্যাশ করবে। ক্র্যাশ করবে না? আচ্ছা, এখন কলামটা যদি শর্ট কলাম হয়, কলামটা যদি খাটো হয়, লম্বায় যদি কি হয়, খাটো হয়, তাইলে কলাম সরাসরি ক্র্যাশ করে। সরাসরি কি করে? ক্র্যাশ করে। ওই ক্র্যাশ করার আগ মুহূর্তে সে যে পরিমাণে লোড নিতে পারে ওইটা কি বলা হয়? ক্রিপলিং লোড। ওইটাকে কি বলা হয়? ক্রিপলিং লোড। ওটাকে ক্রাশিং লোডও বলা হয়। কি লোড? ক্রাশিং লোডও বলা হয়, ঠিক আছে? আবার এটাকে বাকলিং লোডও বলা হয়। কি বলা হয়? বাকলিং লোড বলা হয়। যদি লং কলামে হয় তখন আমরা এটাকে বাকলিং লোড বলি, আর শর্ট কলামের ক্ষেত্রে আমরা ক্রাশিং লোড বলি। আচ্ছা, যে পরিমাণে লোড দেওয়ার পরে কলামটা কি করে? ক্র্যাশ করে, ফেল করে, ওই লোডটাই সহজ হিসাব না? অর্থাৎ কলাম ক্র্যাশ করার আগ মুহূর্তে অথবা ব্যর্থ হওয়ার আগ মুহূর্তে যে পরিমাণে লোড নিতে পারে ওইটাই কি? ক্র্যাশিং লোড, ক্রিপলিং লোড, বাকলিং লোড, যাই বলো না কেন। এখন আমরা বলছি কি, যদি কলামটা খাটো হয় তাইলে কলাম সরাসরি কি করবে? ক্র্যাশ করবে। কিন্তু কলামটা যদি একটু লম্বা হয়, তাইলে সরাসরি সে ক্র্যাশ করবে না, আগে কলামটা বাঁকা হবে। কলামটা কি হবে? বাঁকা হবে, কারণ লম্বা যত বেশি হয় তত বাঁকা হওয়ার প্রবণতা বেশি থাকে। আমার মতো পাবলিক যারা আছে এবং চিকনা চাকনা যারা, তাদের দেখা যায় যে বয়স একটু বাড়লেই তারা একটু বাঁকা হইতে থাকে, ঠিক আছে? গ্রামের ভাষায় বলে গুজ বাইরেই গেছে, তাই না? আচ্ছা, তো এখন এই যে লম্বা হইলে আগে কি হয়? সে বাঁকা হয়। বাঁকা হয়। এখন এই যে বাঁকা হয়, এটা লং কলামের ক্ষেত্রেই হয়, এটা শর্ট কলামে হবে না। তার মানে ওই যে বাঁকা হয়, এই জন্য আমরা লং কলামের ক্ষেত্রে আমরা ওটাকে বলি বাঁকা হওয়ার আগ মুহূর্তে যে পরিমাণে লোড নিতে পারে ওটাকে বলি বাকলিং লোড। কি বলি? বাকলিং লোড। তাহলে এই যে কলামগুলো আমরা এখন যেগুলো বলতেছি এগুলো লং কলামের ক্ষেত্রে হয় সাধারণত। এই যে 4টা কন্ডিশন আমি বলছি, এটা কোন কলামে হয়? লং কলামে। বোঝা গেছে? শর্ট কলামে এগুলো বিবেচনা তেমন একটা করা লাগে না। তাহলে আমরা বলছি যে উভয় পাশে কি থাকবে? পিন সাপোর্ট থাকবে, এবং উপর থেকে এখন যদি লোড পড়ে তাহলে সে বাঁকা হবে। এখন এই যে বাঁকা হবে কি রকমের? বাঁকা হবে এই জায়গা থেকেই বাঁকা হওয়া শুরু করবে এবং এইখানে এসে এরকম বাঁকা হওয়া শেষ হবে যদি বাঁকা হয়। যেহেতু এখানেও কবজা, এখানেও কবজা, ঠিক আছে? কবজার কারণে সে বাঁকা পুরোটা জুড়েই, পুরো লেন্থ জুড়েই সে বাঁকা হবে। বোঝা গেছে? এখন ধরো এর লেন্থ, এর দৈর্ঘ্য আগে ছিল এল, আগে ছিল কি? এল। দৈর্ঘ্য, মুক্ত দৈর্ঘ্য সবসময় কি থাকে? এল থাকে। তাহলে কার্যকরী দৈর্ঘ্য যেটা হবে সেটা এল এর সমানই হবে। কার্যকরী দৈর্ঘ্য কি হবে? কার্যকরী দৈর্ঘ্যকে বড় হাতের এল দিয়ে প্রকাশ করব। কি দিয়া? বড় হাতের এল। এই বড় হাতের এল এটা এই ছোট হাতের এল এর সমানই হবে। বোঝা গেছে কথা? আচ্ছা, এবারে আমরা দ্বিতীয় কন্ডিশনে আসি। দ্বিতীয় কন্ডিশন কি? উভয় পাশে আবদ্ধ সাপোর্ট। এবারে আর পিন নাই, এবারে আর কি নাই? পিন নাই, ঘূর্ণনযুক্ত নাই, ফিক্সড। এখন ফিক্সড, এটা বাঁকা হবে, যেহেতু এখানে সে ফিক্সড, তার মানে এই জায়গা দিয়ে সে বাঁকা হইতে পারতেছে না। সে এখান দিয়ে কিছু অংশ সোজা থাকবে, সোজা হওয়ার পরে এই জায়গা দিয়ে বাঁকা হওয়া শুরু করবে, আবার এইখানে আইসা উপরেও যেহেতু ফিক্সড, এই জায়গা দিয়ে আবার কিছু অংশ সোজা থাকবে। বোঝা গেছে? এই রকমের ঘটনাটা ঘটবে। উপরে এখানেও কিছু অংশ সোজা থাকবে, এখানেও কিছু অংশ সোজা থাকবে, মাঝখানের এই অংশটা কি হইবে? বাঁকা হইবে। তাহলে এই যে বাঁকা যতটুকু হয়েছে, এখানে যতটুকু বাঁকা হয়েছে, এই বাঁকা অংশ জুড়ে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ এখানে টোটাল যে লেন্থ ছিল, টোটাল লেন্থ কি ছিল? ছোট হাতের এল, এর অর্ধেক অংশ বাঁকা হয়েছে। এর কতটুকু বাঁকা হয়েছে? অর্ধেক অংশ বাঁকা হয়েছে। এই জন্য কার্যকরী দৈর্ঘ্য হবে L/2। কার্যকরী দৈর্ঘ্য কি হবে? L/2। অর্থাৎ বড় এল ইজ ইকুয়াল টু কি হবে? ছোট L/2। বোঝা গেছে কথা? আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর কন্ডিশনে আসব। 3 নম্বর কন্ডিশনে এটা কি? এটার কন্ডিশন হয়েছে যে এর উপরের দিকে পিন সাপোর্ট আছে। উপরের দিকে কি সাপোর্ট? আর নিচের দিকে আছে আবদ্ধ সাপোর্ট। তাইলে এই কলামটা প্রাথমিক অবস্থায় বাঁকা হওয়ার আগে এই রকমের ছিল, যখন লোড প্রয়োগ করা হবে তখন এই জায়গা দিয়ে বাঁকা হওয়া শুরু হবে ঠিকই, কিন্তু এদিকে আইসা সে কিছু অংশ এভাবে সোজা থাকবে। বোঝা গেছে কথা? তাহলে এখানে আবদ্ধ, এখানে পিন। তাহলে এখন সে বাঁকা কি পুরোটা হয়েছে? বাঁকা এই এতটুকু হয়েছে। এখন এতটুকুর দৈর্ঘ্য কত? এতটুকু মানে আগে কতটুকু ছিল?
আগে ছিল কি ছোট হাতের এল, এর 70% বাঁকা হয়েছে, এর 70% বাঁকা হয়েছে, বোঝা গেছে? তার মানে এর সাথে তুমি যদি 0.70 এটাকে গুণ দাও তাহলেই তুমি কার্যকরী দৈর্ঘ্য পাবা। কার্যকরী দৈর্ঘ্য সমান 0.70 ইন্টু এল, বোঝা গেছে? আচ্ছা, মনে রাখা যাবে না এগুলো, এগুলো কিন্তু লাগবে, ম্যাথ করতে এগুলো লাগবে। এরপরে 4 নম্বর কন্ডিশন, এখানে চলে আসি আমরা। এখানে ঘটনা কি করবে, এখানে এক পাশ আবদ্ধ থাকবে কিন্তু অন্য পাশে কোনো সাপোর্টই থাকবে না, অন্য পাশে কোনো কি সাপোর্টই থাকবে না, অর্থাৎ এক পাশ সোজা ছিল প্রাথমিক অবস্থায়, লোড প্রয়োগের পর এরকমভাবে বাঁকা হইয়া ওর জায়গা থেকে সরে গেছে, ওয়াই দূরত্ব সরে গেছে। কতটুকু সরছে? ওয়াই দূরত্ব সরছে। তাহলে এখন এ আগে ছিল কত? এল, আগে ছিল কত? এল, কিন্তু বাঁকা হয়েছে, বাঁকা হয়েছে মানে বাঁকা আমরা কার্যকরী যে দৈর্ঘ্য সেটা ধরবো ওর ডাবল, অর্থাৎ এল যা ছিল ওর দ্বিগুণ হবে আমাদের কার্যকরী দৈর্ঘ্য, অর্থাৎ বড় এল ইজ ইকুয়াল টু কি হবে? 2 ইন্টু ছোট এল। ঠিক আছে, 4টা কন্ডিশন মনে রাখা যাবে? আচ্ছা, এখন এই যে 4টা কন্ডিশন এটাকে আমাদের মাথায় রাখতে হবে, এবং ক্রিপলিং লোড যেটা আমরা শিখছিলাম ওই ক্রিপলিং লোড বের করার একটা সূত্র আছে, সূত্রটা বের করছিল ইউলার নামে একজন, কে? ইউলার। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা বলি ইউলারের সূত্র। কি বলি? ইউলারের সূত্র। সেই ইউলারের মূল যে সূত্রটা, সেই মূল সূত্রটা হয়েছে পি ইকুয়াল টু পি। পি মানে কি? ক্রিপলিং লোড, বাকলিং লোড। পি মানে কি? ক্রিপলিং লোড, বাকলিং লোড, ক্রাশিং লোড, যাই বলো না কেন তুমি। ঠিক আছে, এই পি সমান হয়েছে পাই স্কোয়ার ই আই, পাই স্কোয়ার ই আই বাই বড় হাতের এল স্কোয়ার, বাই বড় হাতের এল স্কোয়ার। বড় হাতের এল মানে কি? কার্যকরী। বড় হাতের এল মানে কি? কার্যকরী। তার মানে প্রত্যেকটা ম্যাথে তোমার কার্যকরী দৈর্ঘ্য বের করা লাগবে। তোমার হয়তো বা মুক্ত দৈর্ঘ্য পুরো দৈর্ঘ্য দেওয়া থাকবে, পুরো দৈর্ঘ্য থেকে তোমার এন্ড কন্ডিশন অনুযায়ী কার্যকরী দৈর্ঘ্য বের কইরা তারপরে তোমার অঙ্ক করা লাগবে। বোঝা গেছে কথা? তাহলে পি ইজ ইকুয়াল টু কি? পাই স্কোয়ার ই আই বাই এল স্কোয়ার, বড় হাতের এল স্কোয়ার। এইটা হয়েছে ইউলারের সূত্র। এখন পাই মানে তো জানি, ই হয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, ই মানে কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক, আই মানে হয়েছে মোমেন্ট অফ ইনারশিয়া, আর এল মানে হয়েছে কার্যকরী দৈর্ঘ্য। তাইলে তো হয়ে গেল নাকি? আচ্ছা, এখন এই সূত্র থেকে আমরা আর একটা সূত্র একটু এটা প্রতিপাদন করব না, এই সূত্রের সাথে সাথে আরও একটা সূত্র মনে রাখবো আমরা, সেটা হচ্ছে এই যে পি, একই পি ইকুয়াল টু এখানে পাই স্কোয়ার ই, এই আইয়ের বদলে আমরা লিখবো বড় হাতের এ, আইয়ের বদলে কি লিখবো? বড় হাতের এ, আর এই নিচে কি ছিল? এল স্কোয়ার ছিল না? এই এল স্কোয়ারের জায়গায় লিখবো আমরা স্লেন্ডারনেস রেশিও, এল বাই আর, এল বাই আর, এর উপরে কি? হোল স্কোয়ার। এই দুইটা সূত্র মনে রাখা যাবে? হ্যাঁ, এই অধ্যায় সূত্রই এই, আর কিন্তু কোনো সূত্র নাই। হ্যাঁ, কলাম। বাঁকা আমরা যেভাবে দেখাইছি এরকমের বাঁকা আসলে বাস্তবে আমরা চোখে দেখলে এই বাঁকাটা বুঝতে পারি না। ও বাঁকা হয় সহনীয় মাত্রায়, যতটুকু হওয়ার অনুমতি আছে ততটুকু হয়। ওরে তো ডিজাইন করা হয় ও যাতে বাঁকা না হয়, এই জন্যই তো ইঞ্জিনিয়াররা কাজ করে, বুঝো না? ইঞ্জিনিয়াররা কাজ করে যাতে ও বাঁকা না হয়। তাহলে বাঁকাই যদি হইতো তাহলে ইঞ্জিনিয়ারকে দরকার আছে নাকি? ওই বাঁকাটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে এটাকে সোজা রাখা যায়, বা এ কীভাবে ফেল না করে, এইসব নিয়েই তো ইঞ্জিনিয়াররা গবেষণা করে এবং সেই অনুযায়ী ডিজাইন করে, তাই না? বুঝছো? আর বাঁকা হইলেও যেটা আমাদের খালি চোখে ধরা পড়ে না, কিছু কিছু জিনিস খালি চোখে ধরা পড়ে। যেমন তোমরা দেখছো যে বিদ্যুতের খুঁটিতে তার কি এই যে এখন গ্রীষ্মকালে কি ঝুলা থাকে না? এটা আমাদের চোখে ধরা পড়ে, এবং ঝুলা থাকারও একটা পরিমাপ আছে, এটারও একটা মাত্রা আছে। ঠিক আছে, দৈর্ঘ্য এত বেশি দেওয়া যাবে না যে একেবারে বেশি ঝুলা গেছে, আবার এত কমও দেওয়া যাবে না যাতে শীতকালে তার ছিঁড়ে যায়, এরকমেরও দেওয়া যাবে না, ওটারও একটা হিসাব আছে। তো ওগুলো আমরা চোখে দেখি, কিন্তু আমাদের যে স্ট্রাকচারগুলো এইগুলোর যে ফেইলার এগুলো আমাদের আসলে তেমন একটা চোখে ধরা পড়ে না। এগুলো যখন ক্র্যাশ করে তখন আমরা বুঝতে পারি যে এটা ক্র্যাশ করছে, ফেল করছে। এগুলা এই আমাদের এই যে আরসিসি কাঠামো এক্ষেত্রে হয় না, এগুলো বিশেষ করে ব্যবহার করা হয় স্টিল স্ট্রাকচারে। ঠিক আছে, স্টিল স্ট্রাকচারে এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, তো তাহলে আমরা এই দুইটা সূত্র কি মনে রাখতে পারবো? বেল্লাল, মনে থাকবে দুইটা সূত্র? আচ্ছা, তাহলে এখন এই যে এল বের করার আবার কয়টা সূত্র, কয়টা কন্ডিশন? 4টা। এটা কন্ডিশন কি আছে সেই অনুযায়ী আমরা এলটা নিয়ে আসব। আচ্ছা, এখন এইখানে আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে নিরাপদ লোড। এখানে আমরা এই যে পি, এই পি মানে হয়েছে কি?
পি মানে হচ্ছে ব্যর্থ হওয়ার আগ মুহূর্তের লোড, ক্রিপ্লিং লোড, তাই না? পি মানে কি? ব্যর্থ হওয়ার আগ মুহূর্তের লোড। এখন আমরা ওই পর্যায়ে কি লোড দেব? ওই পর্যায়ে কি লোড দেব? আমরা লোড আরও কমাইয়ে দেবো না? তাহলে ডিজাইন যখন করা হবে তখন হয়তোবা আমরা বেশি লোড নিতে পারি, এটা ধরেই ডিজাইন করব। কিন্তু নিরাপদ লোড বলতে একটা কথা আছে, নিরাপদ লোড। সেই নিরাপদ লোডটাকে বের করতে হলে এই যে পি ক্রিপ্লিং লোড যেটা পাইছি, এটার একটা সহগ দিয়া ভাগ দিতে হবে। কি দিয়া? সহগ দিয়ে। ওই সহগটারে বলে নিরাপদ সহগ। কি বলে? নিরাপদ সহগ। নিরাপদ সহগ এটাকে বলে ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি। সেই নিরাপদ সহগের মানও অঙ্কে দেয়া থাকতে পারে বিভিন্ন জায়গায়, সে অনুযায়ী আমরা ম্যাথ করবো। এবারে আমরা ম্যাথে চলে যাব সরাসরি। আমরা এই সূত্রগুলো একটু মাথায় রাখবো, বিশেষ করে এই দুইটা সূত্র আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। এইটা খুব বেশি লাগে না কাজে, দুই এক জায়গায় কাজে লাগে, এইটা আমাদের ম্যাক্সিমাম জায়গায় কাজে লাগবে। সবাই উদাহরণ 1 নম্বর শুরুতে যে ম্যাথটা আছে ওই ম্যাথটা সবাই একটু বের করো তো। আমরা টোটাল 2টা ম্যাথ করব। এই 2টা ম্যাথ সবাই একটু ভালোভাবে বুঝবা, এরপরে তোমরা নিচেরা করবা। কি বই এটা? কোন জায়গায় বাইর করছে এটা? আচ্ছা, শুরুর যে উদাহরণটা ওটা বাইর করছে সবাই? আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখো তো। আচ্ছা, এই 1 নাম্বার না, এই 1 নাম্বার করা যাবে না। কলাম ইলাস্টিক বাকলিং হচ্ছে, ভিডিও হচ্ছে। এগুলো তো ছোট ছোট ম্যাথ। এটা কি হক? আচ্ছা দেখো, রড আয়রনের ক্রাশিং স্ট্রেস দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্রাশিং স্ট্রেস। ক্রাশিং স্ট্রেস মানে কি? এস। কি দেওয়া আছে? ক্রাশিং স্ট্রেস এস। এস ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3000 কেজি পার কি সেন্টিমিটার স্কোয়ার। ই সমান কত দেওয়া আছে? 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন বলা হয়েছে যে সর্বনিম্ন সিলিন্ডারনেস রেশিও এর মান নির্ণয় করো। বাইর করতে বলছে সিলিন্ডারনেস রেশিও। কি বাইর করতে বলছে? সিলিন্ডারনেস রেশিও। এখন সিলিন্ডারনেস রেশিও মানে কি? কি বাইর করব? L/R। L/R এইটা সমান কত সেটা বাইর করব। এখন এই L/R বার করার জন্য কোনো তথ্যই খালি চোখে দেখা যাইতেছে, এখানে কোনো তথ্যই দেওয়া নাই, কিন্তু আসলে যা লাগবে সবই দেওয়া আছে। এখন এই যে খেয়াল করো, এই এস মানে কি? পীড়ন। এস মানে কি? পীড়ন। এস মানে কি? পীড়ন। এখন আমাদের পীড়ন কি কোথাও কাজে লাগাইছি আমরা? আমরা সূত্রটা কি ছিল আমাদের? যে সূত্র একটা ছিল কি? পাই স্কোয়ার EI বাই L স্কোয়ার। আর একটা ছিল কি? পাই স্কোয়ার EA। আর একটা নিচে কি? L/R। ঠিক আছে, হোল স্কোয়ার। এখন আমাদের এইখানে বাইর করতে বলছি কিন্তু এই L/R এর এইটার মান। ঠিক আছে, সুতরাং আমরা এই সূত্রটা কাজে লাগাবো। এই সূত্রটা কাজে লাগাবো কোনটার? ও আচ্ছা, এখন এই সূত্রটা কাজে লাগাবো, এটা আমাদের কাজে লাগবে না। এখন এই যে এস, এস মানে কি? এস মানে পীড়ন। আর পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল। পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ এই যে এস, এস মানে হচ্ছে P/A। এস মানে কি? P/A। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে সূত্রটা আমরা এদিকের এই অংশটা মুইসা দেই। অর্থাৎ P = যদি এত হয় তাহলে এই এটার এই P এর নিচে যদি ভাগ কইরা দেই তাহলে কি লেখা যায়? P/A। এটা লেখা যায় না? P/A এটা লেখা যায়। তাহলে এখন দেখো P/A = তাহলে এটা সরাই দেই, পাই স্কোয়ার E। পাই স্কোয়ার E বাই L/R হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে এই P/A এটার সমান কত মান? 3000 = পাই স্কোয়ার ইন্টু E সমান কত? 2 × 10⁶। আর নিচে কি? L/R। এইটার মানে আমরা বের করতে চাচ্ছি, তাই না? হোল স্কোয়ার। এখন এটাকে ওই পাশে নিয়ে যাই, হিসাব নিকাশ করি, হোল স্কোয়ার রুট বানায় দেই, তাইলে আমরা L/R এর একটা মান এখানে পাবো। সেই মানটা কত? 81.12। তাহলে এটা 80-র চাইতে বেশি, তার মানে কি কলাম?
স্লেন্ডারনেস রেশিও 80-র চাইতে বেশি, তার মানে কি কলাম? লং কলাম। আর 80-র চাইতে কম হইলে বা 80-র সমান হইলে কি হইতো? শর্ট কলাম হইতো। তাহলে তো হয়েই গেল নাকি? আচ্ছা, এরপরে আমরা সামনে আগাই, যে আমরা ক্রিপলিং লোড, যেটা ক্রিপলিং লোডটা মানে ব্যর্থ হওয়ার আগ মুহূর্তে, ব্যর্থ হওয়ার আগ মুহূর্তে মানে ক্রাশ করার আগ মুহূর্তে যে পরিমাণে লোড নেয়, ওটা অবশ্যই নিরাপদ হইতে পারে না। নিরাপদটা অবশ্যই তার চাইতে কি হবে? কম হবে, এবং অনেক কম হবে। সেটা কত কম? সেটা ওইটাকে যদি আমরা একটা সংখ্যা নিরাপদ সহগ, যেটা নিরাপদ সহগ দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে আমরা নিরাপদ লোড পাবো। অর্থাৎ এখন নিরাপদ সহগ মানে হয়েছে, নিরাপদ সহগ এটাকে তুমি যদি এজ ধরো, এজ সমান হয়েছে তোমার সর্বোচ্চ লোড পি, এর যদি তুমি ভাগ দাও নিরাপদ লোড দিয়া, তাইলে দুইটার ভাগফলই হয়েছে নিরাপদ সহগ। ঠিক আছে? তাইলে এখন এখান থেকে যদি আমি এই যে পিএস আমার জানা আছে, এখন পি তুমি জানতে চাও, তাহলে পি সমান কত হবে? এস ইন্টু অবশ্যই পিএস, এস ইন্টু অবশ্যই পিএস। বোঝা গেছে কথা? বেল্লাল কি বুঝছো? আচ্ছা, তো তাহলে এই যে সর্বোচ্চ ক্রিপলিং লোড, এই লোডটাকে পাইতে হইলে নিরাপদ লোডটাকে অবশ্যই নিরাপদ সহগ দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে? আর নিরাপদ সহগ যদি আমরা বাইর করতে চাই, তো তাহলে কি করতে হবে? নিরাপদ সহগ বাইর করতে হইলে সর্বোচ্চটাকে নিরাপদ লোড দিয়া ভাগ দিতে হবে। সর্বোচ্চটাকে, এই যে সম্পর্কটা তো একটু আগে আমি লিখলাম, এস ইজ ইকুয়াল টু পি বাই পিএস। পিএস মানে নিরাপদ, পি মানে সর্বোচ্চ, পি মানে কি? সর্বোচ্চ, আর এস মানে নিরাপদ সহগ। এখন এখান থেকে তুমি যা বাইর করতে চাও, এস তো তুমি এটা দিয়ে বাইর করবা। এখন যদি তুমি পিএস বাইর করতে চাও, তাহলে পিএস সমান কি হবে? পি বাই এস, এটাই হবে পিএস। এখন যদি তুমি এখান থেকে পি বাইর করতে চাও, পি, তাহলে কি লিখবা? পিএস ইনটু এস। ঠিক আছে? এইটাকে যদি মাথায় ঢুকাইতে পারো, তাহলে নিরাপদ সহগ নিয়ে এরকমের কোনো ঝামেলায় তুমি পড়বা না। আচ্ছা, তো তাহলে নাম্বার কি বলা হয়েছে? উভয় প্রান্ত পিন সাপোর্ট। উভয় প্রান্ত কি? পিন, পিনযুক্ত একটি আয়তাকার কলামের আকার দিয়ে দিছে। আকার কত? আকার বলা আছে 5 সেন্টিমিটার ইন্টু 8 সেন্টিমিটার, তার মানে আকার দেওয়া আছে। কলামটি লম্বায় কয় মিটার? 7 মিটার। তার মানে ছোট হাতের এল এটা সমান কত? 7 মিটার। বড় হাতের এল কত হবে? উভয় প্রান্ত পিন, উভয় প্রান্ত পিন, তার মানে বড় হাতের এলও কত? 7। বড় হাতের এলও কত? 7। এবারে বলা হয়েছে সর্বোচ্চ কত অক্ষীয় লোড নিতে পারবে, মানে এখানে লোড বহন সর্বোচ্চটা কত, মানে পি, সর্বোচ্চটা কত সেটা বাইর করতে বলছে, মানে পি বাইর করতে বলছে। পি বাইর করার সূত্র কি? পি বাইর করার সূত্র হচ্ছে পাই স্কোয়ার পি আই বাই এল স্কোয়ার, এইটা বাইর করতে বলছে 1 নম্বরে। 2 নম্বরে বলছে শেষে যায় দেখো কলামটির অনুমোদনযোগ্য লোড বহন ক্ষমতা কত। কলামটির অনুমোদনযোগ্য মানে কি? পিএস। তাহলে পিএস, পি যেটা পাবো ওরে ভাগ দিব নিরাপদ সহগ এস দিয়া। তাহলে এস দেওয়া আছে কত? এস দেওয়া আছে দেখো 4। কত দেওয়া আছে? ও 5 দেওয়া আছে। তাহলে এস সমান 5 এবং ই এর মান দেওয়া আছে। ই সমান কত? ই সমান হয়েছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এবারে আমরা দেখো সূত্রটা অ্যাপ্লাই করি। এখন দেখো আই এর মানটা বের করা লাগবে না আমাদের? আই এর মান কত হইতে পারে? আই এর দুইটা আমাদের আকার, কলামের আকার, এটা একটা কত? 5 আর একটা 8, 5 আর 8। তাইলে এখন আই মিনিমামটা কত হবে? তাইলে আই মিনিমাম সমান হবে, আগে এখানে লিখা দিতে পারো কলামের আকার ইজ ইকুয়াল টু 5 ইন্টু 8। ঠিক আছে? আচ্ছা, তাহলে আই মিনিমাম সমান হবে 8 ইন্টু 5 কিউব বাই 12। ঠিক আছে? যেহেতু এগুলো সেন্টিমিটারে বসাইছি, তাইলে রেজাল্টটা বের হবে কিসে? সেন্টিমিটার টু দি পাওয়ার 4-এ আসবে। কিসে আসবে? সেন্টিমিটার টু দি পাওয়ার 4-এ। ওরা কিন্তু দুইটাই বাইর করছে, আই এক্স দিয়েও বাইর করছে, আই ওয়াই দিয়েও বাইর করছে, অর্থাৎ মোমেন্ট অফ ইনারশিয়া ওরা দুইবার বাইর করছে। ঠিক আছে? তো ওটা দুইবার না বাইর করলেও হয়, মিনিমামটা আমরা যেটা দিয়ে বাইর হবে ওইটা ধৈর্য করলেও হবে। তাহলে আই মিনিমাম বাইর হয়েছে 83.33, 83.33 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। আচ্ছা, আর এল সমান কত? 7 মিটার, এটাকে সেন্টিমিটারে নিয়ে নেই, 700 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা মান বসাই পাই স্কোয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6
ইন্টু 83.33 বাই 700 স্কোয়ার। তাহলে এখান থেকে মান পাওয়া গেল 3353.47। আচ্ছা, এখন নিরাপদ লোড যদি আমরা পাইতে চাই তাহলে 3353.47 এরে ভাগ দিবা 5 দিয়া, তাহলে কত বাইরে এলো 670.70। এই একটা আনসার, এই একটা আনসার, ঠিক আছে? তাহলে পারবা না? অঙ্ক কিন্তু সোজা আছে, তাই না? অনেক সোজা না? আচ্ছা দেখো, হ্যাঁ ওইটা দিয়ে রচনা বলে দেবে। তোমরা উদাহরণ 17 নাম্বার একটি বাইর করো, উদাহরণ 17 নাম্বারটা বাইর করো। বাইর করছো? উদাহরণ 17 টেকনিক্যাল প্রকাশনের, হকে এটা আছে কিনা জানি না। এখানে বলা আছে কি, একটি ইস্পাতের পাইপের ভিতরের এবং বাহিরের ব্যাস। একটা ইস্পাতের পাইপ আছে, যে পাইপটার ভিতরে ফাঁপা, ভিতরে কি ফাঁপা, ফাঁপা বুঝো, ভিতরে এটা পাইপের মতো, ঠিক আছে? এটা তো পাইপই নাকি? একটি ইস্পাতের পাইপের ভিতরের ব্যাস এবং বাইরের ব্যাস। আচ্ছা, বাহিরের ব্যাসটাকে আমরা ধরলাম ডি, এই ডি সমান কত 5 সেন্টিমিটার, আর ভিতরের ব্যাসকে ধরলাম ছোট হাতের ডি, এটা সমান কত? এটা সমান হয়েছে 3 সেন্টিমিটার। এরপর বলা হয়েছে উভয় প্রান্ত পিন যুক্ত, তার মানে কার্যকরী দৈর্ঘ্য এবং মুক্ত দৈর্ঘ্য একই, ঠিক আছে? এবং এটার দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তাহলে এল সমান 4 মিটার, বড় হাতের এল, এটা সমান কয় মিটার হবে? 4 মিটার, 400 সেন্টিমিটার। আচ্ছা, ই সমান কত? 2 × 10⁶ এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এস নিরাপদ সহগ 4। আর কিছু আছে? আর কিছু নাই। এখন বলা হয়েছে ক্রিপলিং লোড বাইর করো। কি বাইর করতে বলছে? ক্রিপলিং লোড বাইর করতে বলছে। এখন ক্রিপলিং লোড মানে কি? ক্রিপলিং লোড মানে হচ্ছে পি নাকি? সূত্র কি? পাই স্কোয়ার ই আই বাই এল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এখানে এই যে আই, পাই নিয়ে ঝামেলা নাই, ই নিয়েও ঝামেলা নাই, এল নিয়েও ঝামেলা নাই, ঝামেলা শুধু কি নিয়া? আই নিয়া, আই নিয়ে। এখানে অনুমোদনযোগ্য পীড়ন চাইছে নাকি? দুইটা চাইছে, একটা ক্রিপলিং লোড চাইছে আর একটা অনুমোদনযোগ্য পীড়ন চাইছে। আচ্ছা, আগে আমরা ক্রিপলিং লোডটা বাইর করি। তাহলে ক্রিপলিং লোড বাইর করতে হলে এখন দরকার আর বাকি আছে কে? আই বাকি আছে। এখন এই পাইপটা দেখতে কি রকমের? পাইপটা দেখতে এরকমের ফাঁপা, তাই না? ফাঁপা। এই ভিতরের ব্যাস কত? ভিতরের ব্যাস কত? 3। ভিতরের ব্যাস কত? 3। আর এই বাইরের ব্যাস কত? বাইরের ব্যাস হচ্ছে 5। এখন আমরা পুরোটার মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করব, এর থেকে ভিতরের টুকু বাদ দেব, তাইলে যেটুকু সলিড আছে ওইটুকুটা বের হয়ে যাবে। বোঝা গেছে কথা? এখন বৃত্তাকার ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার সূত্র বলো বেল্লাল। এত আয়তাকার বল, ফাইন বল। d/4 পাই d⁴/64, ঠিক আছে? অর্থাৎ এই যে বৃত্তটা, হ্যাঁ এই যে বৃত্তটা, এই বৃত্তটার পুরোটার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বাইর করতে চাই তাহলে কি হবে? পাই বড় ডি এর উপরে 4/64, 64। এটা হচ্ছে বড়টার নাকি? আর ছোটটারটা যদি বাইর করতে চাই ভিতরের এইটুকু, তাহলে কি হবে? পাই ছোট ডি এর উপরে পাওয়ার 4/64। এই দুইটার যদি বিয়োগ করি তাইলেই রেজাল্ট বের হয়ে যাবে। বোঝা গেছে? এখন এটা আমরা একটু শর্টকাট করতে পারি। সেটা কি রকমের? পাই/64 কমন নিলাম, আর এখানে d⁴ মাইনাস d⁴। এখান থেকেই আমরা রেজাল্ট বাইর করে ফেলাইতে পারি। এবং আই মিনিমাম আই ম্যাক্সিমাম একই, বৃত্তাকার ক্ষেত্রে দুইটাই সমান। তাহলে আই সমান এত। এখন এখানে মান বসাই, পাই/64, এই ডি সমান কত? 5⁴ মাইনাস 3⁴। তাহলে এর একটা রেজাল্ট এখানে পাবো। কত আসছে? 26.69,
সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাইলে আই এর মান আমরা এভাবে বাইর করে ফেলাইলাম 26.69 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এখন দুইটার আমরা মানে এই এখন যেটা বাইরেছে শুধুমাত্র এই যে কঠিন অংশটুকু, ভিতরের ফাঁকাটা আমরা বাদ দিছি, পুরোটা বাইর কইরা ফাঁকাটা বাদ দিছি, দেখছো এই বিয়োগ করছি, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আই পাইয়া গেলাম আমরা। এখন আমরা এখানে যদি আই এর মান বসাই, পাই স্কোয়ার ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু আই কত 26.69 ভাগ এল কত, এল 4 মিটার নাকি, তার মানে 400 স্কোয়ার। তাহলে এখানে পি এর একটা মান পাবো। পি এর মান কত আসছে 3289, আচ্ছা 3289.41 এত কেজি নাকি। আচ্ছা, এটা কি সর্বোচ্চটা, এটা কি বেরিয়েছে সর্বোচ্চটা, এটা একটা উত্তর, এটা একটা উত্তর। এরপরে চাইছে কি, এরপরে চাইছে অনুমোদনযোগ্য পীড়ন, অনুমোদনযোগ্য কি পীড়ন। আচ্ছা, এখন এই যে এস, আচ্ছা আমরা একটা ভুল, এটা ভুল না, তোমাদের এফ এস বলে, ফ্যাক্টর অফ সেফটি যেটা, এটাকে এফ এস বলে। এখানে দেখতেছি আমরা এফ এস বলছে, তার মানে এফ এস ইজ ইকুয়াল টু কত 4। এখন এইখান থেকে নিরাপদ লোড, অনুমোদনযোগ্য যেটা ওইটাই নিরাপদ, অনুমোদনযোগ্য যেটা ওইটাই কি নিরাপদ। তাহলে অনুমোদনযোগ্য যেটা পিএস, এই পিএস সমান হবে সর্বোচ্চ যেটা 3289.41, এরে ভাগ দেবা কি দিয়া, এফএস দিয়ে ভাগ দিবা 4 দিয়া। তাইলে অনুমোদনযোগ্য লোড বাইরে এলো কত 822.35 এত কেজি অনুমোদনযোগ্য লোড। কার উপর, কার উপর, এই যে পাইপটা ছিল ওই পাইপের উপর। এখন বাইর করতে বলছে পীড়ন, এখন বল দেওয়া আছে, পীড়ন বাইর করতে হলে কি করা লাগবে, পীড়ন সমান কি বল বাই ক্ষেত্রফল, পীড়ন সমান কি স্ট্রাকচারাল মেকানিক্স এবং ফিজিক্সে পড়ছি আমরা নাকি। তাইলে এখন পীড়ন যদি আমরা বাইর করতে চাই এফ অথবা এস, এটা যদি বাইর করতে চাই তাইলে এটা কি হবে বল বাই ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল বাইর করা লাগবে, তাই না। এখন ক্ষেত্রফল কি ছিল, এটা তো একটা পাইপ ছিল, তাই না। এখন পাইপের ভিতরের ব্যাস ছিল কত 3 আর বাইরের ব্যাস কত ছিল 5, তাহলে পুরোটার ক্ষেত্রফল হবে কত পাই বড় ডি স্কোয়ার বাই 4 নাকি, পাই বড় ডি স্কোয়ার বাই 4। আর ভিতরের ছোটটার ক্ষেত্রফল কি কত হবে পাই ছোট ডি স্কোয়ার বাই 4। তাইলে এই যে কঠিন অংশ যেটুকু, এটুকু কিভাবে পাবো, ওই যে বড়টা দিয়ে ছোটটা বিয়োগ, বড়টা দিয়ে ছোটটা বিয়োগ, অর্থাৎ এই এ সমান কত হবে পাই ডি স্কোয়ার বাই 4 মাইনাস পাই ছোট ডি স্কোয়ার বাই 4। এখন এখানেও আমরা এক কাজ করতে পারি, পাই বাই 4 কমন নিয়ে একসাথে হিসাব করতে পারি। তাহলে এখানে কি দাঁড়াবে ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এখানে মানগুলো ডি এর জায়গায় 5, এটার জায়গায় 3 বসাইলে আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে এ সমান এখানে পাওয়া গেল 12.56, কত পাওয়া গেল 12.56 সেন্টিমিটার স্কোয়ার। এখন এখানে কত আছে 800, এটা 22 না, 822.35 ভাগ কত 12.56। এখন এখানে রেজাল্ট ভাগ করলেই আমরা পাওয়া যাব, কত আসছে 65.47।